রাত তখন ঠিক ৩টা। আপনি আপনার ঘরে ঘুমের তন্দ্রাচ্ছন্ন, চারিপাশে সুনসান নীরবতা, কিন্তু আশেপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করেই আপনার জানলার পাশে ঠক ঠক শব্দ। ওপাশ থেকে আপনার খুব চেনা পরিচিত কণ্ঠে কেউ ফিস ফিস করে আপনাকে ডাকল, রাশেদ, রাশেদ, যাবি না লিচু চুরি করতে? সামাদ চাচার বাগানে বড় বড় লিচু হয়েছে, ওর তাড়াতাড়ি, আলো হইয়া গেলে আর যাওয়া যাইব না। আপনি উত্তরে বললেন, আসছি, সময় দেখে ছুটা। এই বলে আপনি বিছানা থেকে উঠে বের হলেন লিচু চুরির উদ্দেশ্যে। বাহিরে বেরিয়ে দেখলেন আপনার বন্ধু বাড়ির উঠানে আপনার জন্য অপেক্ষা করছে। সে ইশারায় আপনাকে বলল তার পিছু নিতে। আপনিও চললেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর আপনি খেয়াল করলেন আপনার বন্ধুর পায়ের অদ্ভুত এক আচরণ। সে হেঁটে নয়, বরং শূন্যে ভেসে আগে বাড়ছে এবং আগাতে আগাতে বাড়ির পাশে ডোবার ভিতরে চলে গেল। এখন আতঙ্কিত আর ভয়ার্ত চোখে এসব দেখে আপনি ভাবছেন, সে কি আসলে আপনার বন্ধু ছিল, নাকি আপনিও সাড়া দিয়ে ফেলেছেন নিশির ডাকে? আতঙ্কের নিশি, এখানে তাই শোনানো হয় যা সত্যি সত্যি ঘটে। সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদের আতঙ্কের নিশির নতুন একটি এপিসোডে। শুরুতেই বলছি, এরকম ভূতের, প্রেতাত্মার বা জিনের সত্য ঘটনা যেগুলো আপনারা আমাদের লিখে পাঠান, সেগুলো সকল বাংলা ভাষাভাষীর জন্য উপস্থাপন করে থাকি আমরা। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এমন ঘটনা রেগুলার শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদের শোনাবো 3টা নিশির ডাকের সত্য ঘটনা, যেটা আমাকে বলেছে আমার রহিম দাদু, যার বয়স বর্তমানে 93 থেকে 94 হবে। খুব আগের যুগের মানুষ তিনি। আমি যখন তাকে বলি যে আমি এরকম একটি শো চালাচ্ছি ইউটিউবে যেখানে সত্য ভূতের ঘটনা বলা হয়, সেটা শুনে তিনি আমাকে বলে যে তার সাথে আজ পর্যন্ত অনেক ঘটনাই ঘটেছে। আমি চাইলে তিনি আমার সাথে সব শেয়ার করবেন, শুধুমাত্র আতঙ্কের নিশির সুপ্রিয় শ্রোতাদের জন্য। আজকে তিনি আমাকে তার সাথে ঘটা 3টা সত্যিকারের নিশির ডাকের ঘটনা বলেছেন এবং আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু প্রথমে আমরা জানি যে নিশির ডাকটা আসলে কি। নিশির ডাক এমন এক ভয়ঙ্কর ছলনা যেটায় আমরা অনেকেই পড়েছি। আপনার খুব চেনা পরিচিত কারো কণ্ঠে আপনাকে রাতের বেলা ডাকবে এই নিশি, এবং আপনি যদি এই নিশির ডাকে একবার সাড়া দেন তাহলে আপনি আর কোনোদিন সেখান থেকে ফিরে আসতে পারবেন না। গ্রামের বাড়িগুলোতে নিশির ডাকের ঘটনা প্রায় অনেকের সাথেই ঘটেছে। অনেকে বলে রাতে বেলা তোমার নাম ধরে যদি কেউ ডাকে তাহলে 3 বার ডাক না দিলে সাড়া দিতে নেই। যদি আপনি এবং আমি 3 বার ডাক দেওয়ার আগে সাড়া দিয়ে ফেলি তাহলে আপনি আর আমি একদম শেষ। এই নিশির ডাক আপনাকে নিয়ে যেতে পারে অন্য কোনো দুনিয়ায়, অন্য কোনো জগতে, যেখানে যাওয়ার রাস্তা তো আছে কিন্তু ফেরার রাস্তা নেই। আমি জানি আপনারা আমার ঘটনাগুলো শুনে সেটার সাথে রিলেট করতে পারবেন, এবং আমি এটাও জানি যে আপনাদের মধ্যে কেউ না কেউ এই নিশির খপ্পরে পড়েছেন। এবং আজকে 3টা ঘটনা আপনাদের সাথে যেগুলো শেয়ার করব সেগুলোর সাথে আপনারা অবশ্যই রিলেট করতে পারবেন। ঘটনাগুলো আজকে থেকে প্রায় 60 থেকে 70 বছর আগের। আমাদের রহিম দাদু যেভাবে শেয়ার করেছে আমি তার ভাষাতেই শেয়ার করছি। বলছি রহিম দাদুর ভাষায়। আমি তখন সবেমাত্র 17 কি 18 বছর পার করেছি। গ্রামের বাড়িতে আমার খুব পছন্দের এবং খুব কাছের একজন চাচা ছিলেন, জামিরুল চাচা। তিনি আমার বাবার সম্পর্কে খালাতো ভাই হন। তার বয়সও সেই সময় হয়তো 30 কি 32 হবে, কিন্তু সেই সময় তিনি ছিলেন টকবগে যুবক। জমিদার থেকে জমি বর্গা নিয়ে তিনি আলু চাষ করতেন এবং সেই আলু বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সেই সময় জমিদাররা অনেক বেশি পরিমাণে সুদ হারে জমি বর্গা দিতেন। আমার চাচাও সেই সুদ হারে টাকা ফেরত দিতেন। কিন্তু সেই বছর প্রচুর খরার কারণে জমিতে আলু ঠিকভাবে চাষ করা যাচ্ছিল না। সেই জন্য জামিরুল চাচা মন মতো আলু চাষ করতে পারছিলেন না।
একে তো জমিদারের টাকা ফেরত দেওয়ার চিন্তা, অন্যদিকে এই আলু বিক্রি করে পরিবারের ভরণপোষণের দায়িত্ব। খরার কারণে সেইবার আলু একদম কম পরিমাণে চাষ করা হলো, যেটা দিয়ে জমিদারের টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, পরিবারের ভাত কেনার টাকাটাও জুটল না। এর মধ্যে জমিদারের লোকজন জামিরুল চাচার বাড়িতে এসে খুব বাজে ভাবে বকাঝকা গালিগালাজ করে গেল। সমাজের আশেপাশের মানুষজনও বলতে লাগলো, টাকা দাওয়ানের মুরদ নাই, আইসে জমি চাষ করতে। সেই সাথে আরও কত কি। জামিরুল চাচা অনেক জায়গা থেকে টাকা ব্যবস্থা করে জমিদারকে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবে সে টাকার ব্যবস্থা করতে পারলেন না। এবং সেই দিন জমিদার নিজে এসে চাচার বাড়িতে গালিগালাজ করে চাচার আম্মাকে খুব হেনস্থা করে গেল, যে জন্য আমার দাদি মানে চাচার মাও খুব লজ্জিত হলেন। গ্রামের মানুষের সামনে এমন অপমান আর সহ্য করতে পারলেন না আমার দাদি। তিনি সেই সময় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন। একদিকে গ্রামের সবার সামনে অপমান, অন্যদিকে মায়ের এভাবে চলে যাওয়া সহ্য করতে পারলেন না জামিরুল চাচাও। তাই সেদিন রাতেই তিনিও বাড়ির পাশের আম গাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন। একদিনে এক বাড়ির দুজন ব্যক্তি শেষ, শুধুমাত্র জমিদারের নিষ্ঠুরতার কারণে। যেহেতু জামিরুল চাচা ও তার মা এই দুইজনই সেই বাড়িতে থাকতেন, তাই পিছু টানের কেউ ছিল না। সেই জন্য জমিদার তাদের বাড়ি দখল করে নিল। আপনারা হয়তো ভাবছেন নিশির ডাকের ঘটনা শোনাতে গিয়ে কেন এই জমিদারের অত্যাচারের ঘটনা বলছি। এর পিছনেও কিন্তু একটা কারণ আছে। সেই কারণেই আমি 3 বার নিশির ডাকের ফাঁদে পড়েছিলাম, এবং একবার তো আমি নিশির ডাকে একেবারে চলেই যাচ্ছিলাম। ভাগ্যিস আমার বাবা আমাকে পিছন থেকে ধরে ফেলে। এখন আসি আমার নিশির ডাকের ঘটনায়। ঘটনা 1। জামিরুল চাচা মারা যাওয়ার প্রায় 3 মাস হয়ে গেছে। আমাদের বাড়িতে এখনো শোকের ছায়া কমেনি, কিন্তু আমার বাবা আমাকে বলেছিল, যেহেতু আমি জামিরুল চাচার খুব কাছের মানুষ ছিলাম, তাই একটু সাবধানে থাকতেন। একদিন রাতের ঘটনা, প্রায় 3টা অবধি বাজে। আমি ঘুমে তখন তন্দ্র অবস্থায় আছি, মানে ঘুম আসছেও না আবার আসছেও, এবং এই সময়টায় দুনিয়াতে কি হচ্ছে এটার একদম হুঁশ জ্ঞান থাকে না। ঠিক সে সময় আমার জানালায় 2টা ঠক ঠক শব্দ হয়। ওপাশ থেকে জামিরুল চাচা আমাকে বলছে, কিরে রহিম, আম তুলতে যাবি রে? অনেক দিন হলো পাকা আম খাই না রে, খুব খেতে ইচ্ছে করছে, চল না যাই। এই কথা শুনে সেই তন্দ্রা ভাব নিয়ে আমি উঠে পড়লাম। তখনও আমার মাথায় ছিল না যে জামিরুল চাচা আমাদের মাঝে আর নেই। আমি উঠে দরজা দিয়ে বেরিয়ে দেখি জামিরুল চাচা ঠিক আমার সামনে উঠানে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তোমার এই আম চুরির স্বভাবটা গেল না তাই না? চলো দেখি কোথা থেকে আম চুরি করা যায়। এই কথা শুনে জামিরুল চাচা আমাকে হাতের ইশারায় তার পিছু নিতে বললেন। আমিও ঠিক তার পিছু পিছু আগাতে শুরু করলাম। বাড়ির উঠান থেকে বেরিয়ে সেই আম গাছের দিকে যাওয়া শুরু করলাম, যেখানে জামিরুল চাচা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমি তখনও কিছু বুঝতে পারছিলাম না। আমি হঠাৎ খেয়াল করে দেখলাম, আমি যতই দ্রুত হাঁটার চেষ্টা করছি না কেন, কোনোভাবেই জামিরুল চাচাকে ধরতে পারছি না। মানে সে আমার থেকে আরও অনেক বেশি দ্রুত আগাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আমি খেয়াল করে দেখি, জামিরুল চাচা পায়ে হেঁটে না, বরং শূন্যে ভেসে আগাচ্ছে। ঠিক তখনই পিছন থেকে আমাকে কেউ ঝাপটে ধরে এবং আমাকে কষে একটা চড় মারে, এবং সেই মুহূর্তে আমার হুঁশ জ্ঞান ফিরে। আমি দেখি আমার বাবা রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়ে আমায় বলছে, কিরে রহিম, এত রাতে তোর ওই আম গাছের তলায় কিরে? এত রাতে তুই ঘর থেকে বেরিয়েছিস কেন? তখন আমি বললাম, জামিরুল চাচা ডেকে নিয়ে এলো আম খাবে বলে। আমার বাবা এই কথা শুনে বলল, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আল্লাহ তুমি আমারে সময় মতো পাঠাইলা বইলা আমার পোলাটারে আমি বাঁচাইতে পারলাম। এই কথা বলে সে আমায় আরেকটা চড় দিয়ে বলে, তোর জামিরুল চাচা 3 মাস আগে এই আম গাছে ফাঁস দিয়ে মরছে, মনে নাই? বারবার কইছি নিশির ডাকে সাড়া দিতে না, রাত বিরাইতে ঘর থেকে বাইর হইতে না। কে শুনে কার কথা? এক্ষুনি বাড়ি চল। এই বলে আমার বাবা আমাকে টেনে হিচড়ে বাড়িতে নিয়ে যায় এবং আমাকে জমজমের পানি খেতে দেয়। কিন্তু যা ঘটার তা তো ঘটেই গেছে। পরের দিন থেকে আমার 103 ডিগ্রি জ্বর চলে আসে। তখন তো আর এত ডাক্তার ছিল না, আমাকে কবিরাজ দেখানো হলো, যার নাম সুবু মোল্লা। ধার্মিক আর জিনপরির ব্যাপারে তার অনেক জ্ঞান, অনেক কিছু সে জানে। সুবু মোল্লা আমায় দেখে বলল,
এই পোলারে তো নিষিদ্ধ ধরছিল, আল্লাহ রহমত করছে বাইচা গেছে, এবার পরের বার কিন্তু লইয়া যাইব গা, এই পোলারে দেখা রাখো। এই বলে তিনি আমাকে গা বন্ধের একটা তাবিজ দেয়। এরপর আস্তে আস্তে 3 দিন পর আমার জ্বরও কমে যায়। ঘটনা 2। প্রথম ঘটনা থেকে প্রায় 13 দিন পরের ঘটনা। এক রাতে আমাদের গ্রামে হাট বসেছিল। হাটের নাম চুনকুটির হাট। সেখানে আয়োজন হতো বিশাল এক মেলার। গ্রামের ছোট বুড়ো সবাই মিলে সেই মেলায় ঘুরে বেড়াতো। সেখানে আবার মাছের বিশাল বাজারও বসতো, যেখানে টাটকা ইলিশ, রুই, কাতলা আর বিভিন্ন মাছের সমাহার দেখে সবার চোখ ঝাঁঝানো অবস্থা। সেই হাট থেকে 2টো টাটকা 2 কেজি ওজনের রুই মাছ কিনে আমি বাড়ির উদ্দেশ্যে ফিরছিলাম। পূর্ণিমার চাঁদের আলোতে গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ খুব পরিষ্কারভাবেই দেখা যাচ্ছিল। কিন্তু গ্রামের সেই সময় রাত 8টা বাজতে বাজতেই একদম নীরব হয়ে যায়। আমার পায়ের হাঁটার শব্দ আর ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ করে আমার হাতের বাম পাশে একটি ডাব গাছের নিচে আমার চোখ যায়। আমি দেখি সেখানে একজন 30 থেকে 32 বছরের যুবক বসে খুব করুণভাবে কাঁদছে। আমি ভাবলাম হয়তো কেউ খুব বিপদে পড়ে এভাবে করে কান্না করছে, তাই সাহায্য করার উদ্দেশ্যে তার কাছে আমি যাই। কিন্তু এরপর আমি যা দেখি সেটা দেখে আমার হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আমি দেখলাম এ তো জামিরুল চাচা, এবং তা দেখে আমি ভাবি যেহেতু আমার শরীর বন্ধ করা আছে তাই সে আমার কিছু করতে পারবে না। তাই আমি আস্তে আস্তে পাশ থেকে সরে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমি খেয়াল করি জামিরুল চাচা আমার পিছে পিছে আসছে এবং নারী ও পুরুষ মিশ্রিত কণ্ঠে আমাকে বলছে, এই রহিম, অনেক দিন হলো কাঁচা মাছ খাই না রে, একটা মাছ রেখে যা আমার জন্য। রেখে যা বলছি, না হলে কিন্তু এখানেই শেষ করে দিব আজ তোকে। এই কথা শুনে সেই মাছের ব্যাগ সেখানে ফেলেই আমি এক দৌড়ে বাড়ি চলে আসি এবং সেখানে এসে আমি অজ্ঞান হয়ে পড়ি। আমার যখন জ্ঞান ফিরে তখন আমার ঘর ভরা মানুষ আমাকে জিজ্ঞাসা করে যে আমার সাথে কি হয়েছিল। আমি সব খুলে বললে সেই শুভু মোল্লাকে আবার ডাকা হয় এবং শুভু মোল্লা আমাকে দেখে বলে আমার গা বন্ধের যে তাবিজ দেয়া হয়েছে সেটা নাপাক কোনো জায়গায় পড়েছিল, তাই তাবিজ নষ্ট হয়ে গেছে। তাই সে আমাকে নতুন একটা তাবিজ দিয়ে যায় কোমরে বেঁধে রাখতে বলে। ঘটনা 3। দ্বিতীয় ঘটনার প্রায় 13 দিন পরের ঘটনা বলছি। একদিন রাতে আমি হঠাৎ আমাদের গোয়াল ঘর থেকে গরু ছাগলের প্রচণ্ড চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পারি। আমি ভাবি শিয়াল টিয়াল হয়তো ঢুকেছে মুরগি চুরি করতে, তাই একটি লাঠি আর হারিকেন নিয়ে আমি চলে যাই গোয়াল ঘরে কি হচ্ছে সেটা দেখার জন্য। ভেবেছিলাম যে শিয়ালটাকে আজ যদি ধরতে পারি তাহলে একদম শেষ করে দিব, রোজ রোজ মুরগি নিয়ে পালায় শালায়। কিন্তু আমি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দেখি গোয়াল ঘরে প্রচুর পরিমাণে আলোকিত হয়ে সাদা কিছু একটা জ্বলছে। মানে এখনকার সময়ের 4-5টা এনার্জি বাল্ব যদি একসাথে ধরা হয় তাহলে যেই পরিমাণে আলো হবে ঠিক সেই পরিমাণে আলো ছড়াচ্ছে। প্রথমে দেখে আমি ভয় পেয়ে যাই, কিন্তু পরে ভাবি এটা কোনো চোরের কারবার না তো আবার। তাই হারিকেনটা নিয়ে আমি সেই গোয়াল ঘরের দিকে আগে বাড়ি। কিছু দূর যাওয়ার পর আমি যখন গোয়াল ঘরের ভিতরে ঢুকি তখন সাথে সাথে আমার মনে হয় আমার আশপাশের দুনিয়া একদম পাল্টে গেছে। মানে আমি অন্য কোনো একটা দুনিয়ায়, অন্য কোনো একটা জগতে চলে আসছি। আমি সামনে দেখতে পাই 3টা অতি সুন্দরী নারী আমার সামনে বসে আছে। তাদের মাথার চুল পা পর্যন্ত ঠেকেছে এবং তাদের রূপ এতটাই জ্বলজ্বল করছে যে এত সুন্দর আর এত উজ্জ্বল রঙের নারী আমি কোনোদিন দেখিনি। এরপর আমি খেয়াল করলাম তাদের মাঝে জামিরুল চাচাও বসে আছে। ঠিক সে সময় জামিরুল চাচা আমাকে তার কাছে ডাকলো। আমি 1 পা 2 পা এগিয়ে তার কাছে গেলাম। সে আমাকে বলল আমার কোমরে যে তাবিজ রয়েছে সেটা যেন আমি খুলে ফেলি। সেই তাবিজের জন্য নাকি সে আমার কাছে আসতে পারছে না। সে নাকি আমাকে তাদের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু সেই তাবিজের জন্য পারছে না। আমি তার কথায় অসংগতি জানাই যে আমি এই তাবিজ খুলতে পারবো না। আর সেই সময় জামিরুল চাচা প্রচণ্ড জোরে আমার গালে এক চর বসিয়ে দেয় এবং এরপর আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার সাথে কি ঘটেছে তা আমি কিছুই জানি না। সেদিন রাতে পরে ভোরবেলায় দেখা যায় আমাদের গোয়াল ঘরের সব গরু, ছাগল, মুরগি মরে পড়ে আছে এবং সবার চোখে ছিল প্রচণ্ড ভয়ের ছাপ এবং আমাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না।
কি ভাবছেন আমি যদি নাই থাকি তাহলে এই ঘটনা কিভাবে বলছি আপনাদের? তাহলে শুনুন। আমি চড় খেয়ে অজ্ঞান হওয়ার পর 1 কি 2 বার আমার চোখ খুলেছিল এবং তখন আমি দেখতে পাই সেই সুন্দর 3 নারীকে, যাদের মাথার চুল পা অবধি ছিল। তারা বারবার আমার গায়ের বিভিন্ন অংশে আমাকে ছুঁয়ে দেখছিল। কেন দেখছিল সেইটা আমার জানা নেই। শেষবারের মতো যখন আমার চোখ বন্ধ হয় তখন আমি চোখ খুলে দেখতে পাই আমি আমার বাড়ির উঠানে পড়ে আছি এবং সবে মাত্র ভোর হচ্ছে এমন একটা অবস্থা। আমি তখন ভয়ে চিৎকার করে উঠি এবং ঘর থেকে আমার বাবা মা বেরিয়ে আসে এবং আমাকে জিজ্ঞাসা করে আমি কোথায় ছিলাম এতদিন। এই কথা শুনে আমি জিজ্ঞাসা করি, এতদিন মানে? আমি তো কালকে রাতেই গোয়াল ঘরে গেলাম। তখন আমার বাবা আমাকে বলে আমি নাকি 13 দিন পর্যন্ত নিখোঁজ ছিলাম এবং যেদিন রাতে আমি নিখোঁজ হয়েছিলাম সেদিন রাতে আমাদের সব গরু ছাগলগুলো ভয়ঙ্কর কিছু দেখে মারা গেছে। আর শুভ মোল্লা নাকি বলেছিল আমাকে নিশি নিয়ে চলে গেছে। এই কথা শুনে আমার চোখ কপাল উঠে যায়, কারণ আমার কাছে এই 13 দিন মনে হয়েছিল মাত্র 13 মিনিটের মতো। কারণ আমার কাছে লেগেছিল 13 মিনিট আগে এসব কিছু দেখেছি আর অজ্ঞান হয়েছিলাম, আর এখন আমার জ্ঞান ফিরল। যাই হোক, এরপর শুভ মোল্লাকে ডেকে আমাকে আবার ঝাড়ফুঁক করা হয় এবং গা বন্ধের জন্য আমাকে আরও 3টা তাবিজ দেওয়া হয়। আমি যখন তার কাছ থেকে কারণ জানতে চাই যে আমার সাথে এগুলো কি হলো বা কেন হলো, তখন তিনি আমাকে বলে এক জিনের বাদশার 3 মেয়ে 1 ছেলে। সেই 3 মেয়ের মধ্যে দ্বিতীয় মেয়ের নাকি আমাকে খুব পছন্দ হয়েছিল, আমার সাথে নাকি বিয়ে করতে চেয়েছিল সে, তাই আমাকে নাকি তাদের দেশে নিয়ে চলে গিয়েছিল। কিন্তু আমার শরীর বন্ধ থাকায় আমাকে তারা কিছুই করতে পারেনি এবং এই জন্যই নাকি আমাকে ফেরত দিয়ে গিয়েছে। এরপর থেকে আমার সাথে সেই জিনের মেয়ের আর কোনোদিন দেখা হয়নি, কিন্তু এখনও মাঝে মাঝে আমার পকেটে হাত দিলে 1 টাকার কয়েন খুঁজে পাই, কিন্তু সেই কয়েন আমার পকেটে কি করে এলো সেটার কোনো হুদিস নাই। তাহলে এই ছিল ঘটনা। সময় পেলে আমার সাথে ঘটা আরও ঘটনা তোমার সাথে শেয়ার করব এবং আতঙ্কে নিশির সব শ্রোতাদের সাথেও শেয়ার করব। এই বলে রহিম দাদা তার ঘটনা শেষ করেছে। বড়ই অদ্ভুত এবং ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর একটা ঘটনা ছিল এটি। আমি এর আগেও নিশির ঘটনা কম বেশি শুনেছি, কিন্তু এভাবে জিনের মেয়ে এসে নিয়ে চলে যায় এটা কিন্তু আগে শুনিনি। আমার কাছে মনে হয় সেই 3 বোনের যে ভাই ছিল সেই হয়তো রহিম দাদুর জামিরুল চাচার রূপ ধরে রহিম দাদুকে দেখা দিচ্ছিল এবং সেই রহিম দাদুর অন্য একটা দুনিয়াতে চলে যাওয়া, সেটা কি কোনো অন্য ইউনিভার্স নাকি? হলেও হতে পারে। এই তো ছিল 3টা সত্য নিশির ঘটনা যেটা ঘটেছিল রহিম দাদুর সাথে। ঘটনার সত্য মিথ্যা বলে কিছু নেই, কারণ সেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি এটা বিশ্বাস করছেন কি করছেন না। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনারা চাইলে আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন, সেই জন্য আমাদের ইমেল করতে পারেন। চাইলে ভয়েস রেকর্ড করে আমাদেরকে পাঠাতে পারেন, সেটা আমরা অডিও ক্লিপ হিসেবে প্লে করতে পারি। আপনি চাইলে লিখেও পাঠাতে পারেন এবং সেটাও আমরা পড়ে শোনাবো। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।